দেখুন আমাদের সবার কম বেশি পড়াশোনা করছেন অনেকেই। আহ, অনেকেই শুরুই করেনি, অনেকেই এদিক ওদিক না তাকিয়ে শেষ দিনে আন্দোলনে না এসে পড়াশোনা করে গেছেন। অনেকে শুরু করেনি, অনেকে শুরু করবে, অনেকে বই দেখছে, এটা ওটা দেখছে, কিন্তু কোনোভাবে ইন্টারেস্ট পাচ্ছে না। পড়ার পড়ার মতো সেই গতি নেই, পড়তে বসলেই ঘুম পাচ্ছে। তো অনেকেই ভাবছে যে আমার একাডেমিক কম, আমি কি পড়ে কি করব, আমার এতে এমনিও হবে না। তো এটা প্রত্যেকের মনে কিন্তু একটা আহ, আহ, স্বাভাবিক কিন্তু একটা কাজ করছে যে এত কম ভ্যাকান্সি, কত সংখ্যক ফর্ম ফিল আপ করবে তার ঠিক নেই। আর প্রত্যেকে যারা আমরা ডিএলএড প্রশিক্ষণ হয়েছি, প্রত্যেকেই কিন্তু চাইছি নিয়োগে আসার জন্য। আজকে আমার অভিজ্ঞতা মনে হচ্ছে যে এই 3 বছরে একভাবে আমি হয়তো নিজে নোটিফিকেশন আনিনি বা নিজে করে কিছুই করে নিয়ে আসিনি। তো আমরা ঐক্য মঞ্চ হোক আর যেই মঞ্চ হোক, আমরা সংঘবদ্ধতা ধারাবাহিকতাটা বজায় রেখেছি। আজকে এই 23 জেলার টেট উত্তীর্ণদের এক ছাতার তলায় নিয়ে এসে কলকাতার বুকে এত বড় বড় আন্দোলন করে আমরা দেখিয়েছি। এবং শেষ পর্যন্ত একমাত্র টেট 2022 সালের, কারা কি বলছে জানি না, কিন্তু 2022 সালের টেট একমাত্র টেট যারা কর্মসূচির মাধ্যমে, যারা আন্দোলনের মাধ্যমে নোটিফিকেশন নিয়ে এসছে। নাহলে নোটিফিকেশনটা এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি, দেরিতে হলেও আসতে পারতো, আগে ভাগে দিল কেন? যারা একটু শিক্ষক সুলভ আচরণ, একটু প্রতিহিংসা পরায়ণ নয় যারা, তারা বুঝতে পারছে যে ভ্যাকান্সিটা কি, এই মানে নোটিফিকেশনটা হঠাৎ করে কেন দিল। আবার এর মধ্যেও অনেকে বলছে যে এত আন্দোলন করা কি দরকার ছিল, দেরিতে আসলেও হতো। আবার কেউ বলছে এই টাইমটা দরকার ছিল। আবার কেউ বলছে যা ভ্যাকান্সি হোক পড়াশোনা করি। তো আমার ব্যক্তিগতভাবে এই জায়গায় এসে অনেক অভিজ্ঞতা তৈরি হচ্ছে, যেগুলো আমি দেখতে পাচ্ছি। দেখুন, সার্বিক স্বার্থে লড়াই করে গেছে, কিন্তু এখন কিছু কিছু মানুষের মেন্টালিটি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। কেউ চাইছে যে এই ঠিক আছে, কেউ চাইছে একাডেমিক পরিবর্তন হোক। আবার কোনো পোস্ট যদি একাডেমিক নিয়ে হয়, আবার 130টা ফোন আসছে, দাদা একাডেমিক পরিবর্তন করতে এগোবেন না। আবার ওদিকে মানে সবাই নিজেরটাই নিয়ে ব্যস্ত আছি আমরা, সবাই নিজেরটা। গতকাল আমাদের টেলিগ্রামে একটা মিটিং হয়েছে, মোহিত কি একটা কথা বলেছে 21-23-এর বিষয়টা নিয়ে, স্বাভাবিক। তো কথাটা আমি বলতাম না, 21-23-এর সবাই খারাপ নয়, যারা একটু বোঝার ম্যাচুরিটি রয়েছে তারা বুঝতে পারে 21-23 নিয়ে কোনো কন্ট্রোভার্সির কথা না, যে পরে ডিএলএড মানে আপনারা সরকারি না বেসরকারি 21-23। তো এইটুকু কথা জিজ্ঞাসা করেছে, তারপরে দেখলাম আমার কাছে বিভিন্ন স্ক্রিনশট আসছে যে এরা 21-23-এর পিছনে লাগছে, তো এদের প্রোফাইল উড়িয়ে দাও, মানে রিপোর্ট মেরে। এটা কোন ধরনের আচরণ? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আজকে টেট উত্তীর্ণদের সংঘবদ্ধ ধারাবাহিক লড়াই তো এই মোহিত করাটে, এই বিদেশ গাজীরাই তো করছে, এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাই না কোনো ডিএলএড টেট উত্তীর্ণ বাদ যাক। 21-23 নিয়ে আবারও লাইভে বলছি, দেখুন পদক্ষেপ, কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বিরোধিতা করে, চাইলে নেওয়া যায়, কিন্তু আমরা একটা বৃহত্তর স্বার্থ ভাবছি। আমার এই কথাগুলো একটু শুনবেন ভালো করে। আমাদের এই সবচেয়ে বড় কথা কি জানেন তো, এই প্রাইমারি টেট উত্তীর্ণ হয়ে অনেক বড় বড় অ্যাডভোকেটের মধ্যে আছে, অনেক বড় বড় অ্যাডভোকেট আছে। আমরা যেটা পদক্ষেপ নেয়নি পরিষ্কার জানাচ্ছি, নিলে নেওয়া যায়, কিন্তু 21-23 নিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই। তারা আন্দোলনে অনেকে আহ, কিছু কিছু আন্দোলনে আসতো না, মাঝে এসছে। তো তাদের নিয়ে, তারা কোনোদিনই আমাদের আইনি পথে প্রথম থেকে ছিল না। তারা কোনোভাবে এই যে কেসগুলো চলছে, এই সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক, তো কোনোভাবে সাহায্য করেনি। তো একটা সাধারণ কথা নিয়ে সেটা কন্ট্রোভার্সি করে 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 একেবারে সেটা পুরো তেতো করে তুলেছে। কোনো, আবারও বলছি, কোনো পদক্ষেপ 21-23 বা 22-24 ডিএলএড তাদের বিরুদ্ধে আমাদের নেওয়া হয়নি। ঠিক আছে? এটা নিয়ে কাউকে ব্যক্তিগত আক্রমণ, খাতায় লিখে লিখে দেয়া, খাতায় লিখে বিভিন্ন হয়তো আক্রমণ করে যাচ্ছে, আমি জানি না। এই 4-5 জন মিলে করছে, যাদের ভয়টা আছে। আমি সেই ভাইদের বলবো, ভাই নিশ্চিন্তে থাকো, ইন্টারভিউ দিতে পারবে। আমরা সবার কষ্ট বুঝি কিছু না কিছু, যারা এই ডিএলএড টেট পাস করেছে, যে এতদিন অপেক্ষা করার পর কেউ বাদ চলে যাওয়া, এটা স্বাভাবিক। বাদ চলে গেলে এটা, মানে এটা যদি হয়, এটা তার ক্ষেত্রে যে কতটা খারাপ কিছু হবে, স্বাভাবিক নয়, অস্বাভাবিক ব্যাপার। তো এটা আমরা বুঝি। এটা নিয়ে কারোর ব্যক্তিগত আক্রমণ না করে, এই মোহিত কারাটি ও ছোট হলেও অনেক আইনি কিন্তু পদক্ষেপ কিন্তু জানে। তো এইভাবে ব্যক্তিগত আক্রমণ না করে পার্সোনালি ফোন করে জিজ্ঞাসা করুন যে সমস্যাটা কি বা কি হতে চলেছে দাদা। প্রত্যেকের সাহায্য কিন্তু আমরা আমরা অনেকে পড়াশোনা কিন্তু ভালোই করছেন, কিন্তু আমরা কিন্তু সেইভাবে শুরু করতে পারিনি এখনো পর্যন্ত। ঠিক আছে? মাথায় চাপ আছে, রাত্রে ঘুম নেই, সকালেও ঘুম ভেঙে যাচ্ছে, সারাদিন কিরকম একটা শরীরে একটা অস্বস্তি ভাব হচ্ছে, তার মধ্যে 100 ফোন, তার মধ্যে আপনারা বুঝতে পারছেন যে বৃহৎ অংশ ঢোকার চেষ্টা। তো আমরা যা ডিএলএড টেট উত্তীর্ণ আছে তারা থাক, কিন্তু নতুন করে কেউ আসুক। কথাগুলোর মানে মানে একটা ফেসবুকে লিখতে গেলে বা যেখানে লিখতে গেলে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বুঝতে হবে আমরা কি বলতে চাইছি। সেটা শুধুমাত্র কন্ট্রোভার্সি করার, কাউকে নিচু করে কোনো রকম এটা করা, এটা হবু শিক্ষকের কাজ না। আমরা অন্য পেশায় যাচ্ছি, বুঝতে হবে কোন শব্দের মানে কোনটা।
21-23 নিয়ে কোনো পদক্ষেপ নেই, 22-24 ডিএলএড আপাতত কোনো পদক্ষেপ নেই। করলে অনেক কিছু করা যায়, কিন্তু সামনের দিনে আমরা বড় কিছু ভাবছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা যা আছে সেগুলো থাক, কিন্তু নতুন করে যাতে কেউ না আসে সেদিকটা চাইছি। আর সবচেয়ে বড় আমাদের যে টার্গেট সেটা হচ্ছে ভ্যাকান্সি বাড়ানো। এই মুহূর্তে ভ্যাকান্সি বাড়ানো। ভ্যাকান্সি ছাড়া কোনো কথা হবে না। প্রায় এসএসসি ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে বা ওদের বেড়েছে 13,000 ভ্যাকান্সি। যাদের কাছে বলছে তারাই অবাক হয়ে যাচ্ছে, যারা পড়াশোনা করেও না থেকে তাদের বড় বড় আধিকারিক, যাদের একটাই কথা যে এত কম ভ্যাকেন্সিতে নিয়োগ কি করে হয়, এত বছর পর একটা নিয়োগ হচ্ছে। এই 18-20 সেশনের ডিএলএড এরা কোনোদিন ইন্টারভিউ অংশগ্রহণটাও করতে পারেনি, তাই সরি তারা টেটই বসতে পারেনি। 18-20 একমাত্র 2022 সালে টেট পাস হয়েছে। 18-20 সেশনের ডিএলএড যারা করেছে, আমি জানি না কারা এর মধ্যে আছে, তারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বঞ্চিত ডিএলএড যারা 18-20 সেশনের ডিএলএড। তো তাদের মতো বঞ্চনার শিকার কেউ নেই, তারা একবারও সুযোগ পায়নি। আর যা আমার ব্যক্তিগতভাবে যা মনে হচ্ছে, যেটুকু আমার আইডিয়া, দেখুন এদের নোটিফিকেশনটা দিল, আর আপনারা অনেকেই আছেন যে লাস্ট যে 16 তারিখের মিছিল পূর্ব বর্ধমান থেকে শুরু করে অনেকেই আন্দোলনে আসতো, এখন চেপে গেছে। এখন কি করে পড়বে, কি করে ডেমো দেবে, প্র্যাকটিস করুন, কিন্তু আন্দোলনটা ছাড়বেন না। এই 11,000 ভ্যাকেন্সি, মানে 13,000 বাদ দিয়ে 11,000 ভ্যাকেন্সিতে কিন্তু কেউ সেভ নেই। আমরা এই যে টেট উত্তীর্ণ সবাই চাই যে আমাদের ভ্যাকেন্সি বাড়ুক। 16 তারিখে কতজন এসেছিলেন আপনারা? 16 তারিখে কতজন এসেছিলেন? সবই তো নতুন মুখ। কোচবিহার জেলা, নদিয়া জেলা, এই জেলাগুলো কিছুটা ক্যান্ডিডেট এসছে, কিন্তু বাকি ক্যান্ডিডেটগুলো কোথায়? যারা প্রথম দিকে আন্দোলনগুলো করতো তারা কেউই রাজপথে আসছে না। মন ভেঙে গেছে না পড়াশোনা করছে আমি জানি না। দেখুন, মন শেষ চেষ্টা করি না। কেউ কি জানতাম? মানে সবাই জানতেন যে ডিসেম্বর মাসে নোটিফিকেশন আসবে, ডিসেম্বর মাসে নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশনটা পুজোর আগে এসছে, আপনারা জানতেন? ভ্যাকেন্সি বাড়ার প্রসেসটা তৈরি প্রত্যেকেই যেটা করছে, এই 16 তারিখে প্রত্যেকেরই রাজপথে নামা উচিত ছিল। শুধু বাড়িতে বসে বসে ভ্যাকেন্সি বাড়ান, টেনশন হচ্ছে, এগুলো তো করলে হবে না। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের এই মেন্টালিটি চলে এসছে যে রাজপথে না নেমে কি করে কি করা যায়। পুলিশের নিয়োগ হবে, হ্যাঁ পুলিশের নিয়োগ হবে, 20,000 অবশ্যই নিয়োগ হবে পুলিশের। প্রাইমারির ক্ষেত্রে সম্ভব। আমরা কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা যেটা একভাবে পড়ছেন, আমাদের যারা অ্যাক্টিভ ভাবে যারা কাজ করে তারা কিন্তু সে পড়ার মধ্যে এখনো পর্যন্ত ঢুকতে পারেনি। কি করে ভ্যাকান্সি বাড়াবে, কার কাছে যেতে হবে, কখনো মাননীয় অভিষেক ব্যানার্জি, কখনো মাননীয় মুখ্যমন্ত্রী, কখনো কোন মুখপাত্র, কখনো কোন অ্যাডহক কমিটির চেয়ার মানে সদস্য, তাদের কাছে কিন্তু বারে বারে গিয়ে দাবি রাখা হচ্ছে অন্তত 50,000 না হোক তো কিছুটা বাড়ান, 30,000 হলেও যথেষ্ট। তাহলে নতুন পুরনো প্রত্যেকেই কিন্তু প্রত্যেকেই সুযোগ পাবে, আর বেশি কিছু পড়ে থাকবে না 30,000 হলে। তো সেই জায়গাটা আমরা, হ্যাঁ বীরভূমের থেকে প্রচুর ক্যান্ডিডেট এসে, সেই জায়গাটা আমরা কেন ছাড়বো? 16 তারিখের আন্দোলনে মানে প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে নামা উচিত ছিল। আর যারা এই এই শূন্য পদে যারা খুশি, তারা সত্যি কথা বলতে কি প্যানেল বের হওয়ার পর দেখবেন আজকে পর্ষদ যে কটা কথা আমাদের বলেছিল সেই কটা কথা কি রাখতে পেরেছে? আজকে বলুন তো, যে বছরে 2বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না, আর আমার কাছে 50,000 শূন্যপদ আছে, আমি নিয়োগ দেবো, আর কি 3 মাসের মধ্যে শূন্যপদ পেলে নিয়োগ শুরু করে দেবো। আমি কথা দিচ্ছি, মানে আমি আইডিয়া আমার, যে আপনারা দেখুন তো, এই যে এই নির্বাচনের আগে 2026 সালের আগে কি মনে হয় আপনাদের প্যানেল বের করবে বা আমাদের প্যানেল বের করবে? মনে হয় আপনারা এটা ভাবতে পারছেন? আপনারা কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে ওই নির্বাচনের আগে আমাদের প্যানেল বের করবে? আজকে নভেম্বরের লাস্ট থেকে বা মাঝামাঝি থেকে যদি আমাদের ফর্ম ফিল আপ বা আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়, তাহলে ফর্ম ফিল আপ করতে করতে প্রায় 1-1.5 মাস লেগে যাবে। কিছুদিন তো লাগবে সেই ফর্ম ভেরিফিকেশন করা, প্রসেস এগোনো, এ তো যথেষ্ট টাইম। আর তারপরে ইন্টারভিউ শুরু হবে, অ্যাডমিট কার্ড অ্যালাও হবে, প্রত্যেকটা জনের অ্যাডমিট কার্ড অ্যালাও হয় ভেরিফিকেশনের পর। কার কি ভুল আছে সেগুলো নিয়ে একটা এডিট অপশন দেবে। তো এগুলো কিন্তু চলবে, এর জন্য কিন্তু সময় সাপেক্ষ। আর তারপর ইন্টারভিউ শুরু হবে, সেন্ট্রাল বেসিসে ইন্টারভিউ, ভাবতে পারছেন আপনারা, এপিসি ভবনে আসতে হবে। টেট উত্তীর্ণ যা আছে অনেক, তার মধ্যে অনেক পর্ষদের অনেক কাজ আছে, যেগুলো কারা কোন সালে কিভাবে এই প্রশিক্ষণ হয়েছে বা টেট উত্তীর্ণ হয়েছে। আর তার মধ্যে প্রত্যেক দিনে তো কেস হচ্ছে, যেটা শুনছিলাম আগের দিন, যে প্রত্যেক দিনই কেস হচ্ছে কম না কম বেশি। তো এই কি হবে শেষ পর্যন্ত আমরা জানি না। আপনাদের কাছে অনুরোধ করছি, দেখুন আমাদের নিয়োগ যদি আটকে যায়, আমরা যদি না অ্যাডভোকেট না দাঁড় করাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরই ক্ষতি হবে। কিছু কিছু ক্যান্ডিডেট আছে না বুঝে, তারা অনেকে ফান্ডিং করা থেকে বিরত থাকছে বা অন্যদেরকে বলছে।
আমি এটুকু বুঝি না তারা সত্যিই শিক্ষক হবে কিনা। অ্যাকচুয়ালি কি জানেন, আমাদের এই 2022 সালে কিন্তু কিছু মানে খুব কম ম্যাচুরিটি আছে এমন টেট কোয়ালিফাইড হয়েছে, কিন্তু খুব পাকা। এই অল্প বয়সের কিছু ছেলেরা আছে, খুব ম্যাচুরিটি কম কিন্তু পাকা। আজকে তাদের কাছে বলি, আজকে 2014 এই 6 প্রশ্ন ভুল, অরিজিনালি তো 6 প্রশ্ন ভুল ছিল 2014 সালে। তো সেই 6 প্রশ্ন ভুল মামলাটা কারা চালাচ্ছে কেউ জানেন তথ্যগুলো? আজকে প্রায় 300-র কাছাকাছি লাইভ দেখছেন। এটা সবাই স্বাভাবিক মনে করছেন। আজকে যদি এই 6 প্রশ্ন ভুল মামলার যদি আমরা কোনো অ্যাডভোকেট না দিই, কি হতে পারে জানেন? 1 লক্ষ নতুন করে টেট পাস আমাদের সাথে যুক্ত হবে। আমরা এমনি হয়ে যাচ্ছে বলে অনেকে ভাবছেন নরমালি তো সব পেয়ে যাচ্ছি আমরা। পরিষ্কারভাবে জানাচ্ছে হাত উঁচু করে দেবো। হোক কম্পিটিশন 1 লক্ষ 1.5 লক্ষের মধ্যে। খারাপ লাগে তাদের জন্য, এই 300-400 জন যারা ফান্ডিং করেছে তাদের জন্যই খারাপটা লাগে যে এদের কি হবে। এরা তো চেয়েছে অ্যাডভোকেটটা দিতে, চেনা অচেনা কেন ফান্ডিং এর দিকে এগোচ্ছেন না আমি বুঝতে পারি না। দেখতে পাবেন তো সামনের দিনে অনেক কিছু। সবে তো শুরু হলো, আপনারা ভাবছেন নভেম্বরে হয়তো ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ডিসেম্বর থেকে নোটিফিকেশন ইন্টারভিউ শুরু হয়ে যাবে, জোরে ইন্টারভিউ হবে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে শেষ করে দিয়ে নির্বাচনের আগে আমাদের প্যানেল বের করতে হবে, স্কুলে চলে যাবো। আমার স্কোর 28, আমার স্কোর 29, আমার স্কোর 30। এটাই ভাবছেন? দেখুন পশ্চিমবঙ্গে এই 2017 কতদিন আটকে ছিল বলুন তো? 2017-14 যেটা 2022 সালে যে নিয়োগটা কতদিন আটকে ছিল? 22-এ অল্পেতে অনেক পেয়ে গেছেন, অল্পেতে অনেকে একটু একাডেমিক ভালো, তো তারা পেয়ে গেছে, তারা মনে করছে আইনি পদক্ষেপগুলো লাগবে না, আইনি পদক্ষেপগুলো দরকার নেই। এই মেন্টালিটি যাদের আছে আপনারা অপেক্ষায় থাকুন, দেখতে পাবেন কিভাবে স্রোতের মতো অন্য পরবর্তীকালে মানে ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তরা কি করে নিয়োগে অংশগ্রহণ করার জন্য তারা তারা মানে ঢুকবে, তখন দেখতে পাবেন, এখন কিছু দেখতে পাবেন না। যারা ফান্ডিং করেননি পরিষ্কার কথা বলছি, এখানে একটা কিউআর দিচ্ছে, প্রত্যেকে ফান্ডিং করুন। এবং অনেকে আবার বলে ফান্ডিং এর কথা, আপনি বলেন লাইভে, হ্যাঁ ফান্ডিং এর কথা অবশ্যই বলতে হয়। এটা আমাদের দীর্ঘদিনের লড়াই, আমরা নিজেরাও চাই না। সত্য কথা বলতে কি এতদিনের লড়াই এইভাবে তো নষ্ট হতে পারে না। আমরা নিজেরাও চাই না যে আরো কোনো পরবর্তীকালে প্রশিক্ষণ প্রাপ্তরা আমাদের মধ্যে ঢুকুক। আমি নাম বলছি না, এমনি যাদের যাদের একটুখানি গায়ে লাগছে তারাই কিন্তু বাজে কন্ট্রোভার্সি তৈরি করছে। যার একটু স্বার্থে লাগছে সেই বলা শুরু করছে। এখন তো হোয়াটসঅ্যাপ, ওপেন হোয়াটসঅ্যাপের যুগ। প্রত্যেকেই 100-150 জন করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রেখেছে, রেখে তাদের মতো করে বলছে। যার একটু স্বার্থে আঘাত লাগছে, একটু বুঝতে পারছে না যে কি বলতে চাই, দাদাদের কাছে একটু কল করে দেখি। কেউ কিন্তু বুঝতে চাইছে না। আমাদের কথা বলি এইসব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, এইসব বিভিন্ন কন্ট্রোভার্সি না দেখে যদি কোনো কিছু জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, অবশ্যই তার সঠিক উত্তরটা দেব। এটুকু বল। প্রথম থেকে লাইভটা যারা দেখেছেন তারা বুঝতে পারছেন আমাদের সামনের দিনে যে আজকে কালী পুজো, হয়তো মঙ্গল বুধবারের দিকে ভাইফোঁটা, তারপরে আমরা মানে বেশ কিছু মুখ্যমন্ত্রীর কাছে যাব। আমরা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা হোক আর না হোক, আমি সেদিন গেছিলাম, তো সেখান থেকে জানানো হয়েছে, অভিষেক বাবুর অফিস থেকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রীর কাছে এটা বলার জন্য। তো মুখ্যমন্ত্রীর কাছে যাব, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে দীর্ঘ এই এত বছর পরে টেটটা নিয়েছিলেন, স্বচ্ছ টেট। তো এই টেটটা এইভাবে শূন্য পদের অভাবে আমরা হতাশায় ভুগছি, পরিষ্কারভাবে যে আমরা হতাশায় ভুগছি, খুব হতাশায় ভুগছি আমরা। এই কথাটা মুখ্যমন্ত্রীর কাছে যাতে যায়, হঠাৎ করে তো দেখা হয় না, তো যাতে যায় সেই ব্যবস্থাটা হবে। আর আপনারা এই 16 তারিখে শিল্পা লাইভ দেখছে, শিল্পা সুদেশনা একমাত্র দুজন আমাদের হবু শিক্ষিকা, তারা কিন্তু পুরো মিছিলটা এমাথা ওমাথা, ওরা কিন্তু সামনে হাঁটেনি, মিছিলটা এমাথা ওমাথা করে তারা মিছিলটা কিন্তু মানে এগিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, তাদের সন্তান আছে, তারা হচ্ছে সংসার আছে, সেই ফেলে কিন্তু সুদেশনা আছে সেই আসানসোল থেকে, আর শিল্পা আসে সেই তারকেশ্বর থেকে। তারা কিন্তু একভাবে কিন্তু এই দিন রাত কিন্তু এইভাবে কাজ করে চলেছে। কোথায় কি হচ্ছে, কালকে আপনারা অনেকে পড়াশোনা করেছেন, আমাদের কিন্তু আবার টেলিগ্রাম গ্রুপ হয়েছে, আপনারা অনেকে পড়ছেন, আমরা জানি অনেকেই পড়ছেন এদিক ওদিক না তাকিয়ে। কিন্তু একটা কথা আমি চোখে চোখ রেখে বলতে চাই যে পড়ুন, কিন্তু কর্মসূচির বেলায় আসুন। আজকে আমরা ঐক্যমঞ্চ যদি আজকে হাত উঁচু করে দেয় যে আমরা কোনো আন্দোলনে যাব না, কোনো কোনো কর্মসূচিতে যাব না, কোনো একটা কেসে লড়তে গেলে মানে অ্যাডভোকেটের সাথে কনফারেন্স থেকে শুরু করে অনেক প্রসেস রয়েছে, অন্তত 10-15 দিন হাঁটতে হবে কিছু না বিভিন্ন কারণে। তো এই ইন্টারভিউ এর সময় অনেকের কাছে 10 মিনিটের অনেক ভ্যালু রয়েছে, কিন্তু আমাদের কি স্বার্থ বলুন তো? আজকে যে বিভিন্ন গ্রুপের নাম দিয়ে কন্ট্রোভার্সি গুলো তৈরি, একটা গ্রুপে বিভিন্ন গ্রুপ বললে ভুল হবে, কিন্তু অনেক ওই 100 জনের মধ্যে যদি 5 জন কোনোভাবে বাজে কথা বলে ম্যাচুরিটির অভাবে, আমরা তাতে
মানে ওতে আমাদের এই সয়ে গেছে। আমরা বিভিন্ন 2016 প্রশ্নভুল, বিএড বা বিভিন্ন জায়গায় কন্ট্রোভার্সি দেখেছি আমাদের নামে পার্সোনালি হয়। তো আমরা তাতে খুশি বলতে পারেন। হ্যাঁ, অনেকে ফ্রাস্ট্রেশনে ভুগছে। তো এগুলো মানে আমরা বুঝতে পারছি অনেকে এই ভুগছে, যার কারণে আলতু-ফালতু লিখছে বিভিন্নভাবে। এটা নিয়ে কন্ট্রোভার্সি, আপনারা এইসব দাম দেবেন না। শুধু একটাই কথা বলব, ফান্ডিংটা করুন। যদি সত্যিই একটা শিক্ষক-শিক্ষিকা হওয়ার স্বপ্ন থাকে। কিউআর কোড দিচ্ছে অক্ষয় শিল্পা যারা আছে, ফান্ডিং করুন। দেখবেন একটা না একটা পদক্ষেপ তৈরি হবে, আর একদিন এই যে আলো আজকে চারিদিকে আলো, চারিদিকে বাজি, আলোর রোশনাই দেখতে পাচ্ছেন। কিন্তু মনে আমাদের অন্ধকার আছে। হয়তো সেই অন্ধকারটা হয়তো সামনের বছরে এরকম অন্ধকারটা আমাদের থাকবে না। হয়তো শিক্ষক-শিক্ষিকা হিসেবে আমরা এই দিনটা উদযাপন করব। আমরা তো ভালোভাবে বাঁচতে চাইছি কোনোভাবে। কোনোভাবে এখন আছি, বেঁচে আছি। ভালোভাবে বাঁচতে চাইছি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর ওবিসির ব্যাপারটা বলব, নতুন পুরনো প্রত্যেকেই ওবিসির এই কার্ডগুলো কিন্তু করে নেবেন। আর নভেম্বরের কিন্তু নভেম্বর মাসের মধ্যে কোনো না কোনো কিছু ও পর্ষদ থেকে হয়তো পদক্ষেপ নিতে পারে। আর যে আইনি বিষয়গুলো আমি দেখব না, আইনি বিষয়গুলো মহিত দেখে। আইনি বিষয়গুলো নিয়ে কোনো কথা বলব না। কি বলছে? একদমই। শিম্পা পাল বলছে যে, "স্যার ১৭টা একজন একজন শুনেছি ১৪-১৫ কে করে টাকা দিয়ে কেস।" হ্যাঁ, একদমই। ওদের ১২-১৩০০ জন ওদের একটা অ্যাক্টিভ ছিল। তো তারা কিন্তু বড়, বড় আইনি পদক্ষেপ নিয়েছে। দেখুন যে সুপ্রিম কোর্ট বলুন আর হাইকোর্ট বলুন, সুপার সিনিয়র অ্যাডভোকেট রাখতে গেলে কিন্তু খরচ হয়। চোখের সামনে তো দেখেছি অনেক মানে সুপার সিনিয়ররা কিভাবে লড়ছে। তো সেই জায়গাটা আপনারা বুঝতে পারছেন না। অনেকেই বুঝতে পারছে না। যারা বুঝতে পারছে তারা দেখেই ফান্ডিংটা করছে। সার্বিক স্বার্থে প্রত্যেকটা বিষয় তুলে ধরা হবে। প্রত্যেকটা কোথায় কি খরচ হচ্ছে প্রত্যেকটা তুলে ধরা হবে। এটা নিয়ে আপনারা মানে কোনোভাবে দ্বিমত করবেন না। কারো সাথে কোনো তুলনা করবেন না। পরিস্থিতি আলাদা। কারো সাথে কোনো তুলনা নয়। সামনের দিনে একসাথে বেরিয়ে যাবো। প্রত্যেকেই অন্তত মেক্সিমাম জন কিন্তু একটু ভ্যাকান্সি বাড়ালে কিন্তু বেরিয়ে যাবো। আর সেই ভ্যাকান্সি বাড়ানোর জন্য ১ বার ২ বার আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাবো। বিভিন্ন আধিকারিক অ্যাডহক কমিটি তাদের কাছে বিষয়গুলো জানাবো। তারপর যদি কোনো নির্দিষ্ট পদক্ষেপ না নেয়, আমরা কিন্তু রাজপথে নামবো। এটাই শেষ কথা। প্রত্যেকে ভালো থাকবেন। লাইভটা দেখার জন্য ধন্যবাদ।